এই যেই দৃশ্য দেখছেন সেটা ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার। কিন্তু এই সাক্ষাতে সবচেয়ে বিশেষ কি রয়েছে সেটা জানতে হবে। সবার প্রথমে রাষ্ট্রপতি পুতিন আসেন এবং সুন্দরভাবে বিদেশমন্ত্রী জয়শঙ্কর মহাশয়ের সাথে হাত মেলান। হাত মেলানোর ঠিক পরই উনি মস্কোতে মোতায়েন ভারতীয় রাজদূতকে ইশারা করেন। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে অনেকেই শেয়ার করেছেন। যখন বিদেশমন্ত্রী জয়শঙ্কর মহাশয়ের সাথে রাষ্ট্রপতি পুতিন হাত মেলান তখন তার আবভাব দেখে বোঝা যায় যে ভারতের সাথে তার সম্পর্ক কেমন, আর জয়শঙ্কর মহাশয়কে দেখে তিনি কতটা খুশি। এটুকুই নয়, পুতিন প্রোটোকল ভেঙে ভারতের বিদেশমন্ত্রী মুখোমুখি বসে আলোচনা করেন। সাধারণত ফর্মাল মিটিং এ দূরে বসে কথা বলা হয়, কিন্তু এই মিটিং এর বিশেষত্ব হলো একদম কাছাকাছি বসে বিস্তারিত আলোচনা হয়। সাধারণত এমন সাক্ষাৎ রাশিয়ার রাষ্ট্রপতি নিজের বিশেষ মন্ত্রীদের সাথে করেন, কিন্তু এক্ষেত্রে তিনি সেম জিনিসই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাশয়ের সাথেও করেছেন। এর আগে রাষ্ট্রপতি পুতিন ফেব্রুয়ারিতে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাতা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পুতিনের এমন পদক্ষেপকে ভীষণ দুর্লভ বলে মনে করা হচ্ছে। এর আগে পুতিন কড়া সংকেত দেওয়ার জন্য ফ্রান্সের রাষ্ট্রপতি সহ বিশ্বের অনেক রাষ্ট্রধ্যক্ষের সাথে অনেক দূরে বসে আলোচনা করেছেন, যা নিয়ে বিশ্বজুড়ে অনেক আলোচনা হয়েছিল। কিন্তু ভারতের সাথে এমন ব্যবহার এটা দেখিয়ে দেয় যে রাশিয়ার জন্য ভারত কতটা গুরুত্বপূর্ণ। বিদেশ মন্ত্রী যখন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের কাছে পৌঁছান তখন তিনি প্রধানমন্ত্রী মোদির বার্তাও পৌঁছে দেন। জয়শঙ্কর মহাশয়ের এই যাত্রা এমন সময়ে হচ্ছে যখন পুতিন এবং মোদির মাঝে প্রতি বছর হওয়া বৈঠক অনবরত 2 বছর ধরে হচ্ছে না। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন মোদিকে রাশিয়ায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, বলেছেন যে রাশিয়া তার অপেক্ষায় রয়েছে। রাশিয়া থেকে আমন্ত্রণ আসার পর ভারত এটা অ্যাকসেপ্ট করে, আর পুতিন জয়শঙ্করকে বলেছেন প্রধানমন্ত্রী মোদি রাশিয়ায় এলে আমরা খুব খুশি হব। যতই G20-তে সামিল হওয়ার জন্য রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারতে না আসুক, কিন্তু ভারতের মন্ত্রীকে দেখলে তিনি কতটা খুশি হন আর তার মনে ভারতের জন্য কতটা ভালোবাসা রয়েছে তা এই আলোচনা এবং পুতিনের আবভাব থেকেই পরিষ্কার বোঝা যায়। চলে আসছি পরবর্তী বিষয়ে। এখান থেকে আমাদের সবারই কিছু শেখা উচিত। তুর্কির সরকার এই 3-4 দিন আগে সিদ্ধান্ত নিয়েছে তুর্কির ভেতরে যে মিনিমাম ওয়েজ হবে সেটা 49% বাড়িয়ে দেওয়া হবে। এর মানে হলো প্রতিটা দেশেই মিনিমাম মজুরি নিশ্চিত করা হয় সরকার দ্বারা। ধরুন যেমন ভারত সরকার বলল কোনো ব্যক্তিকেই দিন প্রতি 300 টাকার কম পারিশ্রমিক দেওয়া যাবে না। যদি আপনার হয়ে কোনো ব্যক্তি কাজ করে তাহলে কমপক্ষে 300 টাকা তো আপনাকে তাকে দিতেই হবে। এর থেকে কম মজুরি দিয়ে আপনি কাউকে খাটাতে পারবেন না। এমনই কিছু সিস্টেম রয়েছে তুর্কির ভেতরে। এখন তুর্কি সরকার সিদ্ধান্ত এটা নিয়েছে এই মিনিমাম ওয়েজ সিস্টেমে 49% বৃদ্ধি ঘটানো হবে। মানে যদি কোনো ব্যক্তির প্রতিদিনের পারিশ্রমিক 100 টাকা হয়ে থাকে তাহলে সেটাকে বাড়িয়ে সোজা 149 টাকা করে দেওয়া হবে। মানে ওই মোটামুটি 150 টাকা। এখন এর সব থেকে বেশি লাভ পাবে তুর্কির গরিব মানুষরা, বিশেষ করে যেই শ্রমিকরা রয়েছে, কনস্ট্রাকশন ওয়ার্কার রয়েছে, যারা কম বেতন পায় তাদের বেতনে সোজা 49% বৃদ্ধি ঘটবে। এখন আপনারা বলবেন বাহ, খুবই ভালো ব্যাপার, তুর্কির সরকার খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে। ওখানকার লেবার, কনস্ট্রাকশন ওয়ার্কার যারা কম মজুরি পায় তাদের অনেক লাভ হবে, তাদের স্যালারি বাড়বে, তাদের জীবনে একটু ভালো হবে। এতে সমস্যা কি রয়েছে? সমস্যা হলো যখন থেকে তুর্কির সরকারি সিদ্ধান্ত নেয় তো তখন থেকে তুর্কির মুদ্রা লিরা ডলারের তুলনায় এত ভয়ানক ভাবে পড়েছে যে 30 ছুঁয়ে গেছে। আজ থেকে কয়েক মাস আগেও $1 সমান 19 লিরা ছিল। এখন লিরার ভ্যালু কমতে কমতে 30 ছুঁই হয়ে গেছে। আর এটুকুই নয়, এর থেকেও ভয়ানক ব্যাপার হলো তুর্কিকে নিয়ে বিশ্বের অসংখ্য এজেন্সি প্রেডিক্ট করেছে যে 2024 সালে তুর্কিতে দ্রব্যমূল্য এমন পরিমাণে বাড়বে যা তুর্কি অর্থব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আর তুর্কির অর্থব্যবস্থা আগামী 20 বছরেও মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর এর জন্য বিশ্বজুড়ে অসংখ্য এক্সপার্টরা তুর্কিকে এটা পরামর্শ দিচ্ছে, আপনারা এই যে 49% বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এটাকে ইমিডিয়েটলি প্রত্যাখ্যান করুন, নয়তো আপনাদের দেশকে কেউ আর বাঁচাতে পারবে না। এখন আপনারা ভাববেন এরকম কেন বলছে, গরিবদের একটু বেতন বাড়বে তাতে বিশ্বের এত মাথা ব্যথা কেন হচ্ছে? দেখুন, বিষয়টা এমন নয়। তুর্কি অর্থব্যবস্থা বিগত 3 বছর ধরে এমনিতেই সংকটে রয়েছে। তুর্কি রাষ্ট্রপতির কাছে কোনো ইকোনমিক প্ল্যান নেই। ওনাকে আপনি বলতে পারেন একজন মৌলবী বা একজন ধর্মগুরু যে ধর্মের দোহাই দিয়ে
দিয়ে ভোট নেয়। না তার কাছে দেশের ডেভেলপমেন্টের কোনো প্ল্যান আছে, না তো ইকোনমিকে পুনরায় ট্র্যাকে ফিরিয়ে আনার প্ল্যান আছে। ইনি শুধু এমন সিদ্ধান্ত নেন যার জন্য তুর্কির যে গরিব মানুষরা রয়েছে, যাদের সংখ্যা বেশি, তারা খুশি হয় আর তাকে অনবরত ভোট দিয়ে জিতিয়ে যায়। আর এই ফর্মুলাই তাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন যদি কথা বলি তাদের রিসেন্টলি এই 49% বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে, তো এর সরাসরি প্রভাব পড়বে মার্কেটে। মেনে নিন সবার কাছে হঠাৎ যদি 1.5 গুণ পয়সা আসে, তখন তারা কি করবে? খরচা করবে। সবাই যখন একটা দোকানে জিনিস কিনতে যাবে, তো হঠাৎ করে ওই জিনিসের ভ্যালু বেড়ে যাবে, কারণ তার ক্রেতা বেশি রয়েছে আর জিনিস কম। এক্ষেত্রে যেই জিনিসটার দাম 1 টাকা ছিল, সেটার দাম হয়ে যাবে 2 টাকা। দ্রব্য মূল্য দ্বিগুণ হবে। অন্য প্রভাব হবে, যখন মানুষের হাতে হঠাৎ এত পয়সা চলে আসবে, তখন পয়সার ভ্যালু কমতে থাকবে। কারণ মার্কেটের রুলই হলো, যেই জিনিস যত বেশি হবে সেটার ভ্যালু তত কম হবে, আর মার্কেটে যেই জিনিস যত কম থাকবে তার ভ্যালু তত বেশি হবে, কারণ তার খদ্দের বেশি থাকবে। যখন মানুষদের কাছে পয়সা 1.5 গুণ হয়ে যাবে, তখন পয়সার ভ্যালুও অত দ্রুত পড়বে, যার জন্য তুর্কির অর্থ ব্যবস্থা কোল্যাপস করবে। এর জন্য বড় বড় ফাইন্যান্সিয়াল এজেন্সি তুর্কিকে বলছে, এই ঘোষণা সময় থাকতে ফিরিয়ে নিন, নয়তো এটা তুর্কির মানুষদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। তো বন্ধুরা, তুর্কির এমন সিদ্ধান্ত সম্বন্ধে আপনাদের কি মনে হয়? নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।